25 বলে 23, আমরা দেখতে পাচ্ছি 19 বলে 18, 15 বলে 16, এরকম ছোটোখাটো অনেক কিছুই রয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে, যেখান থেকে আসলে অনেক সমস্যাই খুঁজে বের করা যায়। আসলে বাংলাদেশ ম্যাচ জিতলেও ঠিকঠাক ট্র্যাকে আছে কিনা টি-20 বিশ্বকাপের আগে, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মোর্শেদ। আপনার দুজনকে স্বাগত। প্রথমে যদি আশরাফুলের কাছে জানতে চাই যে গতকালের ম্যাচ দেখেছেন, যেভাবে আমরা জিতলাম, আসলে 138 রান তাড়া করতে যে শেষ পর্যন্ত লড়তে হয়েছে, কঠিন করে ম্যাচটা জিততে হয়েছে, আসলেই কি এতটা টাফ ছিল এই ম্যাচটা? ধন্যবাদ। আসলে জেতা তো আসলে জেতাই। আপনার টাফ করে এক বল আগে জেতা, 10 ওভার আগে জেতা, হ্যাঁ ডিফারেন্ট। আর একটু ফেয়ারলেস বা কনফিডেন্ট নিয়ে যদি টপ অর্ডারে ব্যাটিং করতে পারতো ভালো লাগতো। স্টিল আমি মনে করি যে আরো 3টা ম্যাচ আছে, যেহেতু অলরেডি আমরা 2টা উইন করে ফেলেছি। পরের ম্যাচগুলা হয়তো বা আমাদের প্লেয়াররা আরেকটু আরো কনফিডেন্ট নিয়ে খেলবে, এটাই আশা থাকবে। সেট হলে যেন উইকেটটা থ্রো না করে। শান্ত আউট হয়েছে, আমি বলবো যে প্রয়োজন ছিল না, কারণ মিড অন দুইজনই পিছনে ছিল। যদিও ট্রাই করেছিল মিড অফের উপর দিয়ে মারার, কিন্তু বলটা মিড অনে চলে গিয়েছেন। লিটনও যেটা আউট হয়েছেন, অনেক বাইরের বল ছিল, স্লোয়ার বল ছিল, কিন্তু যেভাবে মারতে চেয়েছেন সেটা হয়নি। তো তৌহিদ হৃদয় ভালো টাচে আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো খেলছেন, 2টা ম্যাচই ভালো ব্যাটিং করেছেন। মাহমুদুল্লাহর ব্যাটিংটাও ভালো ছিল কালকে। তো বাকি যাদের, তানজিম তামিম প্রথম ম্যাচটা ভালো খেলেছেন, কালকে স্টার্ট পেয়েছিলেন, আনলাকি যে আউট হয়ে গিয়েছে। তো অপরচুনিটি, 3টা ম্যাচ বাকি আছে, আর আমি আশা করবো যে টস জিতে যেন আমরা ব্যাটিং প্র্যাকটিসটা করি, কারণ আমরা যদি ব্যাটিং করে একটা বড় রান করতে পারি, 180 200 এই ধরনের রান যদি আপনি করতে পারেন, তাহলে হয়তো কনফিডেন্সটা আরো বেশি বাড়বে। তো জিতছে আলহামদুলিল্লাহ, ভেরি গুড। মঞ্জুর মোর্শেদ আছেন। আসলে আমরা কনফিডেন্স বাড়ানোর কথা বলছি, কিন্তু গতকালকে যেভাবে জিম্বাবুয়ে কামব্যাক করলো আফটার 10 ওভার, আমরা দেখতে পাচ্ছি প্রথম 10 ওভারে তারা 38 রান করেছে, পরের 10 ওভারে প্রায় 100 রান। বাংলাদেশকে আসলে ওই জায়গাটাতেই ছন্দপতন হয়েছে কিনা, যদি আমরা বোলিং, স্পেসিফিক বোলিংয়ের কথা বলি, কারণ বাংলাদেশকে যেভাবে স্ট্রাগল করতে হচ্ছে রান তুলতে গেলে, একটা নির্দিষ্ট ফ্লোর মধ্যে বাংলাদেশ ছিল, বাট জিম্বাবুয়ে সেখানে রান জেনারেট করতে পেরেছে, তাদের রান রেট অনেক ইনক্রিজ করেছে। পেছনে আসলে কোন কারণগুলো দেখছেন? সেই সময় তো আমরা দেখেছি যে জনাথন ক্যাম্পবেল এবং বেনেট তারা দুর্দান্ত ব্যাটিং করেছে এবং অবিশ্বাস্যভাবে কামব্যাক করেছে, কিন্তু ওই সময়টায় জিম্বাবুয়ে দারুণ ব্যাটিং করেছেন ওরা, এটা অবশ্যই হ্যাটস অফ টু দেম। কিন্তু আমার যেটা মনে হয়েছে, দেখেন শেষ ওভারটিতে যখন টি-20-তে কোনো ব্যাটসম্যান দাঁড়িয়ে যান, তার কাছে এখন কিন্তু যে কোনো বোলারই পানিপাত হয়ে যান, সেই সময় কিন্তু রান প্রসবা হয়ে যান যে কোনো বোলার। আপনি যদি খেয়াল করেন বিপিএল এর সেই শেষ ওভারটা কি দুর্দান্ত একটা ওভার করেছিলেন সাইফুদ্দিন, সেই সাইফুদ্দিন কিন্তু কালকে শেষ ওভারটা একটু উঁচু হয়ে গেছেন, 18 রান দিয়েছেন 20 নম্বর ওভার, যে কারণে ওদের স্কোরটা 138 পর্যন্ত চলে যায়। তো এটা হতেই পারে টি-20-তে, কিন্তু তারপরেও আপনি যদি সবকিছু মিলিয়ে যদি স্কোরটা দেখেন 138, এখন বলেন তো যদি স্কোরটা কোনোভাবে 160 হয়ে যেত, 170 হয়ে যেত জিম্বাবুয়ে, তাহলে কাল কি হতো? সেইখানে আসলে প্রশ্নটা চলে আসছে যে টপ অর্ডার কিন্তু নিয়মিত ফেল করছে। গতদিন মানে অভিষেকে তানজিদ তামিম 67 অপরাজিত করেছেন, কিন্তু আপনি দেখবেন যে 3টা লাইভ তিনি পেয়েছিলেন। এখন লাইভ গুলো যদি না পেতেন, তার ইনিংস কি আরো দূর যেত? আসলে টপ অর্ডার ব্যাটিং নিয়ে মানে আমি ব্যক্তিগত একজন ক্রিকেট ফ্যান হিসেবে খুবই চিন্তিত যে এই দল আসলে বিশ্বকাপে কেমন করবে। জিম্বাবুয়ের মতো একেবারে খর্বশক্তির একটি দল, যারা আদতে আপনার টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই পর্যন্ত করতে পারেনি, সেরকম একটি দলের বোলিং এর বিরুদ্ধে যদি আপনার টপ অর্ডার এতটা নড়বড়ে হয়, সেই টপ অর্ডার নিয়ে আপনি কি করবেন? এটা তো আলটিমেটলি অলমোস্ট মানে বেস্ট 11। আপনি চিন্তা করে দেখেন যে লিটন দাস অফ ফর্মে রয়েছেন, ঠিক আছে, এখন আপনি লিটন দাস ছাড়া একটা দল ভাবেন তো, বাংলাদেশের একটা 11, আপনার কিন্তু মনে খচখচানি থাকবে যে আমি আমার অন্যতম সেরা একজন খেলোয়াড়কে ছাড়া একটা 11 করছি। অফ ফর্মের কারণে তাকে বাদ দিতে হয়েছে, এই খচখচানি নিয়ে কিন্তু আপনার সেই 11টা করতে হবে। লিটন দাস এত বড় একজন প্লেয়ার, তিনি যদি একাদশে থেকে নিয়মিত পারফর্ম না করতে পারেন, দলকে চাপ উপহার দেন, তাহলে দলের জন্য এটা বিপদের কারণ। নাজমুল শান্ত প্রিমিয়ার লিগে দারুণ ব্যাট করেছেন, এসে ফর্ম মনে হচ্ছিল ফর্মটা ফিরে পেয়েছেন,
কিন্তু টি-20-তে তিনি আসলেই কি সেই ফর্মটা পাচ্ছেন, যেটা আমরা বিপিএলেও দেখেছি অফ ফর্মে ছিলেন। সেখানে ঠিক সেটা কিন্তু এই সিরিজেও এখন পর্যন্ত দুটো ম্যাচ হয়ে গেছে, তিনি তার ইনিংসটাকে কিন্তু লম্বা করতে পারেননি। তো সুতরাং আপনি আপনার মাস্ট ইলেভেনের এই যে দুইজন ক্রিকেটার তারা যখন টপ অর্ডারে নিয়মিত ভালো করতে পারছেন না, ফেইল করছেন, এটা কিন্তু বিশাল 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 চাপ দলের জন্য। এই চাপ থেকে দল কিভাবে মুক্ত হয়ে বেটার ক্রিকেট খেলবে ওয়ার্ল্ড কাপে, আমি একটু হলেও কিন্তু কনফিউজড। আশরাফুল, আসলে লিটন দাস তার নিজের চাপ থেকে বেরোতে যে বাংলাদেশ দলকে চাপে ফেলে দিচ্ছে কিনা, আসলে লাইফ পেয়েছেন, আগের ম্যাচে 1 রান করেছেন, বোল্ড হয়ে গেলেন, এই ম্যাচেও লাইফ পেয়ে আসলে বেশি করতে পারলেন না, 25 বলে 23 করলেন। শুধু লিটনই কেন, তানজিদ তামিম, শান্ত সবাই আসলে তাদের রান রেটটাকে সীমিত পর্যায়ে রেখেছিলেন। এটা কি উইকেটের দোষ, নাকি এখানে আসলে ব্যাটারদের কিছুটা টেকনিক্যাল বা তাদের কিছুটা ঘাটতি দেখছেন? না, লিটন এবং শান্ত রিসেন্টলি ঢাকা প্রিমিয়ার লিগে খুবই চমৎকার খেলেছেন, 2টা 100 করেছেন। কিন্তু আসলে এই ফরম্যাটটা আমাদের বুঝতে হবে যে আসলে এখন টি-20 ফরম্যাট, এখানে কিন্তু ওয়ানডে ক্রিকেটে কি হয়, আপনি টাইম নিয়ে ব্যাটিং করতে পারেন, তারপরে আপনার একটা সময় 2 ওভার রান না করলে পরের ওভার হয়তো কভার করতে পারেন, কিন্তু টি-20 ক্রিকেটে এই জিনিসটা হয় না। প্রথম বল থেকে আপনার মাইন্ডসেটটা ডিফারেন্ট থাকতে হয়। তারপরে যেহেতু শান্ত লাস্ট 2-3 বছর ধরেই আসলে ভালো খেলছেন, সবগুলা ফরম্যাটে ভালো খেলছেন, তার হয়তোবা একটু ভালো মতো চিন্তা করা উচিত যে সে উইকেটে টিকে থেকে স্ট্রাইক রেট নিয়ে চিন্তা না করে, আমার মনে হয় যে সে যদি লম্বা ইনিংস খেলার চিন্তা করে তাহলে তার জন্য ভালো হবে। লিটনেরও আসলে অনেক দিন ধরে অফ ফর্মে যাচ্ছে, সে ফর্মে আসার জন্য এই টি-20 ক্রিকেটটা একদমই রাইট জায়গা না, কারণ এখানে আপনি টাইম নিয়ে ব্যাটিং করলে নিজের কাছে কনফিডেন্সটা আসে না। তো আমার মনে হয় যে তার একটু সময় দরকার। আমাদেরও সবাই একটু হয়তোবা প্রশ্ন না করে একটু তাকে ছেড়ে দেওয়া উচিত, যেন সে ফর্মে ফিরে আসতে পারেন। সে চেষ্টা করছেন, আসলে আমাদের বিকল্পও নাই, যেটা মঞ্জুর ভাই বললেন যে বিকল্পও নাই, তার মতন প্লেয়ার যদি ফর্মে ফিরাটা খুব দরকার। উইকেট ভালো আছেন, জাস্ট আমরা কি বলছি, মানুষ কি বলছে, এইসব চিন্তা না করে যদি সে বেশি ফোকাস দিতে পারে যে আসলে তাদের বলার অলরেডি সে 2টা ম্যাচে খেলেছেন এবং জানেন যে কারা কারা বল করবেন, প্রিপারেশনটা আর একটু ভালো মতন নেওয়া উচিত। তাহলে হয়তো ডেফিনেটলি নিচ্ছেন প্রিপারেশন, কিন্তু ভালো সময় যাচ্ছে না। আপনার একটা প্লেয়ারের লাকটা খুব ইম্পর্টেন্ট। তো সেট হলে যেন উইকেটটা খুব সহজে না দেয় আর কি, তার নিজের স্ট্রেংথটা একটু মনে রেখে খেলা উচিত আর কি, যে আমি কোন শটটা স্ট্রং, ওইভাবে যদি সে চিন্তা করতে পারে তাহলে আমি আশা করি যে সে ভালো রিদমে চলে আসবে ইনশাআল্লাহ। মঞ্জুর মোর্শেদ, লিটন দাসকে নিয়ে কথা হচ্ছে, তানজিদ তামিমকে নিয়ে কথা হচ্ছে, ওপেনিং পেয়ারে বা টপ অর্ডারে আমাদের রান আসছে না, রান জেনারেট হচ্ছে না খুব দ্রুত। এই জায়গাটিতে আসলে একটা পরিবর্তন আসতে পারে আমরা শুনতে পাচ্ছি। সৌম্য সরকার বিবেচনায় রয়েছেন, তিনি প্র্যাকটিস করছেন। তো এই ক্ষেত্রে আসলে লিটন দাসের বাদ পড়ার সম্ভাবনা কতটা রয়েছে বিশ্বকাপে, বা যৌক্তিকতা কতটা রয়েছে? আপনি বলছিলেন যে একজন আমাদের সেরা ব্যাটারকে ছাড়াই বিশ্বকাপ খেলার আক্ষেপ নিয়ে যেতে হবে যুক্তরাষ্ট্রে। আসলেই কি এখানে মানে সৌম্যের জায়গাটা কতটা পোক্ত হলো, বা জায়গাটা কতটা যৌক্তিক হলো? দেখেন, সৌম্য আমার যেটা মনে হয় যে 15-এ আসুক বা না আসুক, মানে লিটন দাস কিন্তু মাস্ট 15 প্লেয়ার, তিনি কিন্তু যাচ্ছেন। তিনি যদি এই সিরিজটা খুব বেশি ভালো নাও করেন, তারপরেও তাকে নিতে হবে। আলটিমেটলি আপনার টপ অর্ডার তো ডানহাতি ব্যাটসম্যান নেই। আপনি দেখেন যে 1, 2, 3 এই পজিশন গুলোতে সবাই বাহাতি। ইভেন সৌম্য যদি শেষ পর্যন্ত, তার শুনেছি আর একটা এমআরআই বাকি রয়েছে এবং শেষ 2টো ম্যাচ তিনি খেলবেন, সেটা ডেভিড ব্যাটিং কোচ তিনি বলেছেন। তারপরেও যদি সৌম্যকে দলভুক্ত করা হয়, আমার মনে হয় যে সেটা লিটনের জায়গায় নয়, অন্য কারো জায়গায় হবে। সেখানে হয়তো একজন বাড়তি ওপেনার নিয়ে যাওয়া হবে, এরকম কোনো কিছু হবে। 3 জন ওপেনার তো অবশ্যই যাবেন সেখানে। পারভেজ ইমন শেষ পর্যন্ত যাবেন না সৌম্য সরকার যাবেন, সেটাই হয়তো বা মানে দেখা লাগবে। লিটন যাচ্ছেন এটা নিশ্চিত থাকেন, কিন্তু এখনো লিটনের হাতে কিন্তু এই সিরিজে 3টা ম্যাচ রয়েছে। তারপরে যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশ 3টা টি-20 খেলবে, সেই ম্যাচগুলো রয়েছে। তো এমন দুর্বল বোলিংও কিন্তু সহজে তিনি পাবেন না। তো আমি নিশ্চিত এই ম্যাচগুলোতে টিম ম্যানেজমেন্ট চাইবে ও যেন ফর্মে ফিরে আসে। লিটন দাসকে আসলে ফর্মে ফেরাটা খুব জরুরি দরকার। এবং দেখেন, আপনি যখন স্কোয়াড করবেন তখন কিন্তু আপনার 2জন উইকেট কিপার অ্যাটলিস্ট লাগবে। জাকের আলী অনেক রয়েছেন, কিন্তু লিটন দাসকেও কিন্তু দরকার।
জাকির আলী অনেক ভালো উইকেট কিপার, কিন্তু প্রথম টি-20তে আমরা দেখেছি যে অনেক বেশি ফাম্বল করেছে। সেটা হয়তোবা একটু আত্মবিশ্বাসহীনতা বা উইকেটের পেছনে তিনি মানে পুরো ম্যাচটা করবেন এই চাপটা তিনি নিতে পারছিলেন কিনা। তো আপনার স্কোয়াডে কিন্তু দুজন উইকেট কিপারও লাগবে, সুতরাং লিটন দাস কিন্তু আপনার অবশ্যম্ভাবী প্লেয়ার, তাকে কিন্তু যেতেই হবে এবং বাংলাদেশের প্রয়োজনে তাকে সেরাটা দিতেই হবে। গতকাল কিন্তু কয়েকটা বিউটিফুল স্ট্রোক সে খেলেছে, তখন মনে হচ্ছিল যে ও হয়তো কনফিডেন্স গেইন করছে, তারপরেও আবার একটা ছন্দপতন হয়েছে। আমার মনে হয় যে আরো হয়তো বা একটা দুটো ম্যাচ পরে সে যদি ছন্দে ফিরতে পারে সেটা বাংলাদেশের জন্য বিশাল একটা ব্যাপার হবে। লিটনের দুর্দান্ত ফর্ম ছাড়া আপনি বিশ্বকাপে খুব ভালো করতে পারবেন না। খুব ভালো লাগছে যে সাকিব যে 2-3টি ম্যাচ ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে, সেখানে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তো সাকিব যখন এই ফর্মটা নিয়ে আলটিমেটলি স্কোয়াডে ঢুকবেন তখন সেটা কিন্তু বুস্ট আপ করবে। তাওহিদ হৃদয় দুর্দান্ত ফর্মে রয়েছেন, সাকিব ফর্মে রয়েছেন, মাহমুদুল্লাহ ফর্মে রয়েছেন। লেট অর্ডারে জাকির আলী অনেক, তার ম্যাচুরিটি দুর্দান্ত। তার ম্যাচুরিটি নিয়ে কথা হচ্ছে যে সাধারণত বাংলাদেশি ক্রিকেটাররা এত চমৎকার ম্যাচিউর হন না। উনি, ওনার গেম রিডিং ক্ষমতা দুর্দান্ত। এই যে মিডল অর্ডারটা এত দুর্দান্ত, টপ অর্ডার যদি তাদেরকে সাপোর্ট না করতে পারে তাহলে আপনি ভালোটা করবেন কিভাবে? সুতরাং আমাদের একটা প্রত্যাশার জায়গা রয়েছে যে টপ অর্ডারটা ভালো করবে। অবশ্যই সেক্ষেত্রে টপ অর্ডার কথাটা যদি আর একটু বলতে হয়, আশরাফুল আপনি আছেন যে লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, এই জায়গাটিতে তিনজনের বিকল্প হিসেবে আরও দুজনের কথা শোনা যাচ্ছে, বিজয় বা সৌম্য সরকার। বিজয় সৌম্য আসলে কতটা এখন টপ অর্ডারের দাবিদার তারা? আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে আসলে রিটনের জায়গায় তাদেরকে বিবেচনা করা যেতে পারে বিশ্বকাপে? কারণ আমরা এর আগেও দেখেছি, আমরা 2019 ওয়ার্ল্ড কাপের কথা যদি ধরি, ওয়ানডে ফরম্যাটে ছিল, আমাদের ক্যাপ্টেন তিনি অফ ফর্মে ছিলেন, আবার ওপেনিংয়েও আসলে খুব ভালো একটা রান আসছিল না, সেখানে দাঁড়িয়ে দলও কিন্তু ভালো করতে পারেনি। ব্যক্তিকেন্দ্রিক একটা পারফরমেন্স আমরা সাকিবের কাছ থেকে দেখেছিলাম। এবারের বিশ্বকাপেও কি সেটা পুনরাবৃত্তি হতে পারে কিনা? যদি সেটা হয় তাহলে তো খুবই ভালো। আলহামদুলিল্লাহ, 2019 ওয়ার্ল্ড কাপটা কিন্তু বাংলাদেশের সেরা একটা ওয়ার্ল্ড কাপ আমি বলবো। যে প্রত্যেকটা ম্যাচই বাংলাদেশ প্রায় 270, 280, 300 এই ধরনের রান করেছিল। সাকিব ভালো খেলেছেন, সাথে সাথে মুশফিক এবং বাকি কয়েকজন রান করেছিলেন টুকটাক। তো অবশ্যই এরকম একটা প্লেয়ারই চেঞ্জ করতে পারে পুরা টিমটাকে, যে একজন যদি ধারাবাহিকভাবে রান করে আর বাকি সবাই যদি অল্প অল্প কন্ট্রিবিউট করতে পারে, তখনই কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় যে আসলে অনেকে যে বলছে না যে দুর্বল বোলিং এর অ্যাটাকের সাথে অনেক সময় এটা একটা প্রেসার হয়ে যায়, যে নিজের প্রতিও ওই প্রবলেমটা হয় যে আসলে দুর্বল বোলিং এর এগেইনস্টে রান করতে পারছি না, এটা নিয়ে বেশি চিন্তা করতে করতে এই জিনিসটা হয়। আমি শিওর যে লিটনের আইসিসি ইভেন্টের রেকর্ড ভালো, বিশেষ করে টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াতে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়ার এগেইনস্টে কি চমৎকার ব্যাটিং করেছিল, 20 বলে না 21 বলে একটা 50 করেছিল। যে তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে ভালো টিমের এগেইনস্টে ডেফিনেটলি আমাদের বিকল্প যারা আছেন তারা কিন্তু এই ফরম্যাটটাতে ভালো না। আপনি দেখেন যে পারভেজ ইমনকে নেওয়া হয়েছে, সেও কিন্তু 4টা ম্যাচ খেলেছেন বিপিএল, অতটা ভালো করতে পারেনি। তার একটা অপরচুনিটি ছিল, যদিও তাকে সবগুলা ম্যাচ সুযোগ দিলে হয়তো বা ভালো হতো, কিন্তু 4টা ম্যাচে সে 4টা পজিশনে ব্যাটিং করেছেন, ওপেনিং, 4-এ, 3-এ, এইভাবে। তো এনামুল বিজয়কে নিয়েও আমরা দেখেছি যে আসলে যখনই সেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে, যেভাবে আমরা ঢাকা প্রিমিয়ার লিগে দেখি সেইভাবে সে ভালো খেলতে পারে না। তো ফরম্যাটটা আসলে খুব ডিফিকাল্ট। এই ফরম্যাটটা আমাদের প্লেয়ারদের, আমার কাছে যেটা মনে হয় যে লিটনের আসলে ক্রিকেটিং শটস নিয়ে চিন্তা করা উচিত। আপনি লাস্ট ম্যাচটা ভালো খেলেছেন, কিন্তু সে কিন্তু সব একটা শট মনে হয় পুল করে মেরেছেন, আরেকটা ফ্লিক, আর 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 বাকিগুলো স্কুপ করেছেন। ওইটাতে আপনাকে কনফিডেন্স দিবে না। কনফিডেন্স দিবে আপনি যখন ক্রিকেটিং শর্টস খেলে রান করবেন, আপনি যখন বলের পিছনে যে হয়তোবা এক্সট্রা কভার দিয়ে মারছেন, মিডনের উপর দিয়ে মারছেন, তখন আপনাকে কনফিডেন্সটা দিবে। আপনি স্কুপ করে মারছেন, এটা তার মানে আপনি অন্য শর্টস এর মধ্যে আপনার কনফিডেন্সটা কম। আপনি যদি আইপিএল ফলো করে থাকেন দেখবেন যে তারা কিন্তু আর কি সব সামনের দিকে মারে, আপনার তারা কিন্তু পিছনের থেকে সামনে মারার চিন্তা করে। তো লিটন বা অন্য ব্যাটসম্যানদের আমার মনে হয় যে বাকি 3টা ম্যাচে চিন্তা করা উচিত, বলারকে ডমিনেট করবো আমরা সামনের দিকে, পিছনে স্কুপ এইসব আপনাকে ভালো লাগবে এই শর্টস গুলা লাগলে, কিন্তু আপনাকে কনফিডেন্স দিবে না। কনফিডেন্স তখনই দিবে আপনি যখন বলের লাইনে যে বলের থ্রু মারবেন, যে এক্সট্রা কাভারের বল দিচ্ছে, কাভার দিয়ে 6 মারছি, মিড অফের উপর দিয়ে 6 মারছি, তখন আপনার কনফিডেন্সটা আসবে।
আসবে। আমার কাছে মনে হয় যে বেশি কথা না বলে আমাদের ওদের সাপোর্ট করা উচিত। আপনি যাদেরই কথা বলবেন তাদের রেকর্ড অতটা ভালো না। পারভেজ ইমন টি-20 এতটা ভালো খেলেনি। আপনার ঢাকা প্রিমিয়ার লিগের খেলা এটা ওয়ান ডে ক্রিকেট ছিল। আমাদের প্রবলেমটা হয়ে যায় যে আমাদের প্লেয়ার নেই। আপনার সৌম্য সরকার যে বলছি তারও কিন্তু টি-20 রেকর্ড একদমই ভালো না। আপনি যদি দেখেন সেও খুব লাকি যে আসলে বল করতে পারে, এইসব চিন্তা করে আমরা তাকে বিবেচনা করি বা কোচের একটা পছন্দ আছে সেই কারণে। কিন্তু টি-20 ক্রিকেটে তারও রেকর্ড ভালো না। লাস্ট 2টা টি-20 ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়েছে, সেখানে সে কিছুই করতে পারেনি, ঠিক না? তারপরেও কিন্তু আমরা তার উপরই ভরসা করছি। আসলে প্লেয়ার সংকট ব্যাপারটাই আসলে জটিল করে তুলছে বাংলাদেশের বিশ্বকাপ প্ল্যানকে। ধন্যবাদ আশরাফুল, ধন্যবাদ ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মুর্শিদ, আপনাদের দুজনকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে। প্রত্যেকটা ম্যাচ বাংলাদেশ জিতছে, কিন্তু জেতাতেই আসলে পুরো স্বস্তি মিলছে কিনা সেই প্রসঙ্গে কথা বলছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, ছিলেন ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মোর্শেদ।